আমি মনে করি যে ইসলামপন্থী উত্থানের ব্যাপারটা পরবর্তীকালে শাসক গোষ্ঠীর ব্যাপক পরিমাণ ব্যর্থতার একটা পরিণতি। 1980-র দশকে যে নতুন বাঙালি জাতীয়তাবাদী কনস্ট্রাকশন হয়েছিল, এটাকে আমি আমার লেখাপত্রে উগ্র বাঙালি জাতীয়তাবাদ কোট আনকোট এই নামে চিহ্নিত করি 60-এর দশক থেকে আলাদা করার জন্য। 1960-এর দশকের বাঙালি জাতীয়তাবাদকে ধর্মভিত্তিক পাকিস্তান কেন্দ্রিক জাতীয়তাবাদের বিপরীতে ভাষাভিত্তিক জাতীয়তাবাদ হিসেবে দেখানো যায় না, কারণ এই দুটো আসলে মিশামিশি করেছিল। সত্যপীরের মধ্যে দুটার একত্রে মিশেল আছে, কিন্তু কিসের মিশেল আছে? এটা কি হিন্দু এবং মুসলমান এই দুই ক্যাটাগরির মিশেল আছে? আমি ডিফার করি, এবং এই ডিফার অনেকেই করে। কলকাতার সমস্ত লোক মুসলমান রচিত সমস্ত সাহিত্যকে 200 বছর পরে নিতে চায়, আর এই অঞ্চলের আহমদ শরীফ হোক এবং মোহাম্মদ এনামুল হক প্রত্যেকে 200 বছর আগে নিতে চায়। যারা গত 1000 বছরের ভারতীয় সংস্কৃতিকে ইসলামিকেট অ্যান্ড সংস্কৃতাইজড, এই দুই ক্লাসিক্যাল সংস্কৃতির একটা অসাধারণ সৃষ্টিশীল মিশ্রণ হিসাবে ব্যাখ্যা করতে চান, এবং সেই ব্যাখ্যার বরাতে বিপুল পরিমাণ টেক্সট অলরেডি প্রস্তুত হয়েছে, এটা আমি আসলে এই বাঙালিকরণ দিয়ে ব্যাখ্যা করতে পারি না। ধরা যাক আমাদের এখানেই মমতাজুর রহমান তরফদার এই টেক্সটগুলো ব্যাখ্যা করার জন্য বহু আগে বাংলা রোমান্টিক প্রণয়োপাখ্যানের আওয়াদি হিন্দি পটভূমি এই যে একটা ব্যাপার করে রেখেছেন, আমরা যে এর সঙ্গে উত্তর ভারতের একটা অসাধারণ সম্পর্কের ইতিহাস, ওই যে কোট আনকোট বাঙালিকরণের, খেয়াল রাখতে হবে যে কথাটা মিথ্যা নয়। যে কোনো একটা স্থান এবং কালের মধ্যে কোনো একটা টেক্সট রিপ্রডিউসড হলে তার মধ্যে ওই স্থান কালের প্রভাব তো পড়বেই। দি ভেরি কোশ্চেন ইজ দ্যাট, যখন আমরা এটা পড়ছি তখন আমরা এটা কতটা প্রায়োরিটাইজ করছি। ওই যে প্রায়োরিটি দিতে গিয়ে এর যে অসংখ্য অন্য সম্ভাবনা আমরা বাতিল করে দিয়েছি। আমি অল্প মাত্র কয়েকটা বললাম, যে হিন্দুস্তানি ভাষার যে একটা লম্বা ইতিহাসের মধ্যে উত্তর ভারত থেকে বাংলা অঞ্চল পর্যন্ত এই অসাধারণ অসামান্য চর্চাটা হয়েছে, এবং তার যে অন্যরকম কালচারাল ডাইমেনশন আছে, ওই পুরো ব্যাপারগুলোকে খারিজ করে দিয়েই তো 1950 এবং 60-এর দশকে আমাদের এখানে যখন বাঙালি জাতীয়তাবাদ বিকশিত হয়েছিল, তখন মোহাম্মদ এনামুল হককে কিংবা আব্দুল করিম সাহিত্য বিশারদকে, এই নামটা শুনতে আপনারা যারা জানেন তাদের একটু খটকা লাগতে পারে, কিন্তু আমি লম্বা করে দেখিয়েছি একটা লম্বা প্রবন্ধে যে তাঁরও পজিশন এরকমই ছিল, এবং আহমদ শরীফকে এই ব্যাপারগুলো প্রডিউস করতে হয়েছে। ওটা মোটেই অন্যায় নয়, কিন্তু আমি বলছি যে আমাদের এখন এটা ক্রিটিক্যাল হওয়ার মতো যথেষ্ট পরিমাণ অন্য তথ্য এবং পাঠ আমাদের হাতে আছে। কিন্তু স্যারের যে বিবরণী, তার জন্য খুব বেশি জরুরি ছিল না স্যারের জন্য, স্যারের এই বর্ণনার জন্য, সেখানে এই ব্যাপারগুলো খানিকটা অ্যাবসেন্ট ছিল। নাট্যকৃত ধারার পতন স্যার যেমন ব্যাখ্যা করেছেন মুঘল শাসন দিয়ে, এটাও কিন্তু বেঙ্গলি ন্যাশনালিস্ট ডিসকোর্সের একটা এপিস্টেমোলজিক্যাল পজিশন। আমি ব্যক্তিগতভাবে এর খুব একটা কারণ খুঁজে পাই না, যে মুঘল শাসনের মধ্য দিয়ে একটা কথা বোঝা যায় যে বাংলার সুলতানি আমলে বাংলা ভাষার একটা স্টেট ল্যাঙ্গুয়েজ স্ট্যাটাস ছিল টু সাম এক্সটেন্ট। খেয়াল রাখতে হবে যে আজকের দিনে আমরা স্টেট ল্যাঙ্গুয়েজ বলতে যা বুঝি, তখনকার দিনের ব্যাপারটা সেরকম ছিল না, কিন্তু টু সাম এক্সটেন্ট স্টেট ল্যাঙ্গুয়েজ স্ট্যাটাস ছিল। দুইটা বড় প্রমাণ হলো যে সুলতানরা প্রচুর পরিমাণে বাংলা টেক্সট প্রডিউস করিয়েছেন, আর আরেকটা হলো যে কিছু নথিপত্র পাওয়া যায়, ডকুমেন্ট পাওয়া যায়, সরকারি ডকুমেন্ট, যেখানে বাংলা ভাষা ব্যবহৃত হয়েছে। কিন্তু মুঘলরা এই অঞ্চলে ধরা যাক স্থাপত্য কলায় অসামান্য নিদর্শন, ঢাকায় আমরা পুরনো জিনিসপত্র যা নিয়ে গর্ব করি এগুলো সবগুলো কিন্তু মুঘল আমলে করা। এই নিদর্শনগুলোর প্রেক্ষাপটে এটাকে একটা কোট আনকোট পরাধীনতার যুগ, মানে আজকের দিনের প্রেক্ষাপটে, এবং কোট আনকোট বাঙালি সংস্কৃতির পতনের যুগ হিসেবে ব্যাখ্যা করার যে দীর্ঘ সিলসিলা, স্যার তার লেখায় এটাকে কোনো প্রকার কোশ্চেন ছাড়া, আমি কিন্তু এগুলোর কোনো থিসিসকেই বাতিল করছি না, আমি বলছি তিনি কোনো কোশ্চেন ছাড়া তিনি এটাকে ব্যবহার করেছেন, কিন্তু আমার ধারণা এটা একটা কোশ্চেন মার্কের মধ্যে ব্যবহার করা ভালো। আর দুই একটা উদাহরণ দিই এই আমার মাইক্রো কিছু ক্রিটিসিজমের। তিনি সুকুমার সেন ব্যবহার করেছেন এবং দেখিয়েছেন যে সুকুমার সেন ধরা যাক শেখ শুভোদয়াকে 16 শতকের পরে রচনা বলতে চান। ইনফ্যাক্ট সুকুমার সেন স্যার এন্টার থিসিসটা, ইউসুফ জুলেখার থিসিসটা 1410 সালে রচনা বলে যে তৈরি করেছেন, সুকুমার সেন কিন্তু এটাও মানেন না। এটা একটা ইন্টারেস্টিং, কলকাতার সমস্ত লোক মুসলমান রচিত সমস্ত সাহিত্যকে 200 বছর পরে নিতে চায়, আর এই অঞ্চলের আহমদ শরীফ হোক এবং মোহাম্মদ এনামুল হক প্রত্যেকে 200 বছর আগে নিতে চায়। আহমদ শরীফ এনামুল হক 1410 সালে, ওই যে গিয়াসউদ্দিন আজম শাহর সময়ে, আর সুকুমার সেনরা প্রত্যেকেই ওনারা মোটামুটি হিসাব নিকাশ করে বলেন যেটা 16 শতকের পরে। তার মানে এই ব্যবহারগুলো এত সংকটপূর্ণ। যেমন ধরা যাক বাংলায় অন্ধকার যুগ
কলকাতার সমস্ত ঐতিহাসিক বলেন যে এখানে একটা অন্ধকার যুগ ছিল 12 থেকে 1350 পর্যন্ত। আপনারা যারা বিসিএস এর জন্য পড়েন তারা ওটা মুখস্থ করেন। কিন্তু আহমদ শরীফ বহু আগে একটা অসামান্য লম্বা প্রবন্ধের মধ্যে দেখিয়েছেন যেটা আসলে একটা বোগাস আইডিয়া। কিভাবে ঘটে এটা যে কলকাতার সমস্ত লোক দেখতে পায় একরকম আর বাংলাদেশের লোক দেখতে পায় একরকম? এই যে একটা হিস্ট্রিক্যাল নানান ধরনের ফেলাসি আছে, এই ব্যাপারগুলো বিশেষভাবে ক্রিটিক্যাল না হয়ে স্যার ব্যবহার করেছেন। যেমন স্যার মধ্যযুগের ইসলামকে ব্যাখ্যা করার জন্য আহমদ শরীফের উপর অতিরিক্ত নির্ভর করেছেন। আমার মনে হয় এই নির্ভরশীলতা এই 2026 সালে আমাদের পক্ষে আর অতটা সহজ নয়। তার কারণ হলো ডেফিনেটলি আহমদ শরীফ যেই ব্যাখ্যাগুলো করেছেন এগুলো একটা সিনক্রেটিক ট্র্যাডিশনের মধ্যে ব্যাখ্যা করেছেন। সিনক্রেটিক ট্র্যাডিশনের ব্যাপারটা আমরা সবাই জানি যে অসীম রায়ের 1980 যে থিসিসে একটা চূড়ান্ত রূপ লাভ করেছে যে ইসলাম অ্যাজ এ সিনক্রেটিক ট্র্যাডিশন, এখানকার যে বাঙালি মুসলমানের সংখ্যাধিক্য সেটা ব্যাখ্যা করার জন্য খুবই জরুরি। কিন্তু আমরা যদি 1990-এর দশকে প্রকাশিত ইটনের থিসিসটাও, সলিমুল্লাহ খানের ব্যাপক ক্রিটিক সত্ত্বেও আমি ইটনের থিসিস ব্যবহার করে থাকি, ইটনের থিসিসটাও খানিকটা ব্যবহার করি, তাহলে আমরা বুঝতে পারবো যে আসলে সিনক্রেটিক ট্র্যাডিশন হিসাবে এই ব্যাপারটাকে ব্যাখ্যা করার যে সমস্ত সীমাবদ্ধতা, সেই ব্যাপারগুলোর অনেকগুলোকে আমরা অতিক্রম করে যেতে পারি এবং মধ্যযুগের মুসলমান সংস্কৃতির যে ডেভেলপমেন্ট, সেই ডেভেলপমেন্টকে অপেক্ষাকৃত কার্যকরভাবে ব্যাখ্যা করতে পারি। আমি আপনাদের সাবধান করছি যে এটা কোনটা সত্য কোনটা মিথ্যা এটার মামলা নয়। মামলাটা হলো আপনি কতগুলো প্রশ্ন জারি আছে, আপনার কোন পদ্ধতিতে গেলে সেই প্রশ্নগুলো অপেক্ষাকৃত বেশি পরিমাণে সলভ হয়, কোন পদ্ধতিতে গেলে আপনি অপেক্ষাকৃত কার্যকরভাবে একটা জিনিস ব্যাখ্যা করতে পারেন। ইটস নট দি কোয়েশ্চন অফ ট্রুথ অ্যান্ড ফলস। ডেফিনেটলি আমরা এটা মনে রাখবো। যেমন ধরো যাক, আমরা সত্য পীরকে সিনক্রেটিক ট্র্যাডিশন হিসেবে সবচেয়ে বেশি পরিমাণ ব্যবহার করতে পারি, কিন্তু সত্য পীর ব্যবহার করার জন্য আমাকে হিন্দু এবং মুসলমান এই দুই ক্যাটাগরি ব্যবহার করার প্রয়োজনই হয় না আসলে, যেটা আহমদ শরীফ কিংবা মডার্নিস্ট যে কেউ আসলে এই ক্যাটাগরিটা ব্যবহার করেছেন যে সত্য পীরের মধ্যে দুটার একত্রে মিশেল আছে। কিন্তু কিসের মিশেল আছে? এটা কি হিন্দু এবং মুসলমান এই দুই ক্যাটাগরির মিশেল আছে? আমি ডিফার করি এবং এই ডিফার অনেকেই করে যে আসলে এটাকে এইভাবে ব্যাখ্যা করা যায় না, এটাকে ব্যাখ্যা করার অন্য পদ্ধতি আছে। আমি এই কাজে বিশেষভাবে ইটনকে আমার লেখাপত্রে ব্যবহার করেছি, ফলে এই বিষয়ে আমি খানিকটা ক্রিটিক্যাল থাকতে চাই। জামিল স্যার জল অচল দ্বিধা বিভক্ত জাতীয় চেতনা নিয়ে যা বলেছেন তাতে ভিন্ন মতের কোনো অবকাশ নেই। এ ব্যাপারে তিনি যে সমঝোতার প্রস্তাব দিয়েছেন এবং যেভাবে ইউসুফ জুলেখাকে এর সঙ্গে সম্পর্কিত করেছেন তাও সম্পূর্ণরূপে একদম যুক্তির দিক থেকে এবং একাডেমিক্যালি ন্যায্য। মানে আমি পছন্দ করছি এই জন্য ভালো তা না, তিনি এটা ন্যায্যতা প্রতিবেদন করেছেন। আমি এই বিষয়ে আগামী কয়েক মিনিট যে কথাগুলো বলবো সেটা আমার নিজের এই সম্পর্কিত কতগুলো থিসিসের ভিত্তিতে করা। আমাদের কন্টেম্পোরারি ইতিহাস সম্পর্কে তার বইতে যে ধরনের ক্লাসিফিকেশনগুলো আছে সেগুলোর ক্ষেত্রে আমার একটা কিছু ভিন্ন স্ট্রাকচার আছে। মোটামুটি আমরা কাছাকাছি অনেক বিষয়ে একমত হব, কিন্তু আমি মনে করি যে তিনি যে পদ্ধতিতে ব্যাপারটাকে শ্রেণীকরণ করেছেন, ভাগ করেছেন, বিশেষ করে টার্নারের স্ট্রাকচার ব্যবহার করে, সেই পদ্ধতিতে বেশ কিছু জিনিস ভালোভাবে ব্যাখ্যা করা যায় না। আমি 2022 সালে সাংস্কৃতিক রাজনীতি ও বাংলাদেশ নামে একটা বই প্রচার করেছি এবং পরে প্রায় একই স্কুলে একই অ্যাপিস্টেমোলজিতে 2024-এর পরে 2025 সালে সাংস্কৃতিক পুঁজি ও নতুন বাংলাদেশ নামে আরেকটি বই প্রচার করেছি। এই বইতে আমি আসলে এই জিনিসটাই ডিল করেছি যে আমাদের এখানে এই যে বাইফার্কেটেড পলিটিক্যাল কন্ডিশন, আমি আসলে সাংস্কৃতিক কন্ডিশন হিসেবে এটাকে ব্যাখ্যা করেছি। সেই ব্যাপারটার উৎস কি, ভিত্তি কি, এটা কতটা রিয়েল এবং কতটা বানোয়াট, এই ব্যাপারগুলোই আমি যেভাবে ব্যাখ্যা করেছি সেই দিক থেকে আমি এই প্রবন্ধের কিছু ক্রিটিক্যাল পার্ট দিতে চাই। কিছু অংশে আমরা বলছি যে ম্যাক্রো প্রস্তাবের ব্যাপারে আমরা একমত, কিন্তু মাইক্রো কতগুলো ব্যাপারে আমার ভিন্ন মত আছে। আপনারা দেখেছেন ভিক্টর টার্নারের প্রসেসুয়াল মডেলের 4 স্তরের ভিত্তিতে তিনি চমৎকারভাবে আমাদের ইতিহাসের কতগুলো ব্যাপার ব্যাখ্যা করেছেন। এটা তার পুরনো একটা লেখার সূত্রেই তিনি করেছেন। 1992 সালে সেই লেখাটি প্রথম ছাপা হয়েছিল। 1992 সালটা আমার জন্য খুব ইম্পর্টেন্ট। যেমন তিনি ভাষা আন্দোলনকে ব্যাখ্যা করেছেন। এখন ভাষা আন্দোলনে তিনি যখন, আমি ব্যাখ্যাটা যাবো না, আপনাদের মনে থাকার সম্ভাবনা কম, কিন্তু তিনি 4 স্তরের একটা মডেল ব্যবহার করেছেন ভিক্টর টার্নারের। সেখানে তিনি ভাষা আন্দোলনকে দেখিয়েছেন এটা একটা প্রথম স্তর এবং সেখানে 4টা স্তর দেখিয়ে শেষে দেখিয়েছেন যে এখান থেকে বাঙালি ভাষাভিত্তিক জাতীয়তাবাদের উত্থান ঘটেছে। আমি আমার পূর্বোক্ত বইয়ের বিপুল পরিমাণ বইতে অনেকজন ব্যক্তি, অনেকগুলো ঘটনা এবং অনেকগুলো টেক্সট ব্যাখ্যা করে দেখিয়েছি যে আসলে 1960-এর দশকের বাঙালি জাতীয়তাবাদকে ধর্মভিত্তিক পাকিস্তান কেন্দ্রিক জাতীয়তাবাদের বিপরীতে ভাষাভিত্তিক জাতীয়তাবাদ হিসেবে দেখানো যায় না, কারণ এই দুটো আসলে মিশামিশি করেছিল। আমি আমার প্রধানত এই ব্যাপারটাই
আমার ওই বইতে দেখিয়েছি। 1966 থেকে মুক্তিযুদ্ধ পর্যন্ত তিনি আরেকটা স্তর ধরেছেন, এবং এই বিষয়ে আমাদের ভিন্নমত পোষণ করার কোনো কারণ নেই, কিন্তু আমি শুধু মনে করিয়ে দেব যে 1971 সাল কিন্তু চূড়ান্ত পরিণতি সমঝোতার নয়, এটা কিন্তু সেপারেশনের। মানে 1971 সালে ওই সমঝোতাটা ঘটে নাই বলেই আমরা আসলে সেপারেটেড হয়েছিলাম। 1972 থেকে 75-এর মডেলেও তিনি এটা দেখিয়েছেন যে কিভাবে এই 4 স্তরে ঘটনাগুলো ঘটেছে, কিন্তু আমি এই প্রবন্ধের সাপেক্ষে মনে করিয়ে দিই যে সেখানে আসলে ইসলামপন্থী অংশটা এখানে কোনো অ্যাক্টিভ রোল প্লে করে নাই, প্লে করেছে 75-এর পরে। আসলে আমি একদম একমত যে আসলে 75-এর পরেই এই ব্যাপারটা দানা বেঁধেছে। 2004 সালে যেটা এহসান ভাই একটু বলেছেন, তিনি এটাকে একটা ইসলামপন্থী উত্থান হিসেবে দেখেছেন। আমি এটার সঙ্গে খুবই বড়ভাবে দ্বিমত পোষণ করি। আমি মনে করি যে ইসলামপন্থী উত্থানের ব্যাপারটা পরবর্তীকালে শাসক গোষ্ঠীর ব্যাপক পরিমাণ ব্যর্থতার একটা পরিণতি, কিন্তু সেটাও আমি কোনো অ্যাসেসমেন্টের মধ্যে সীমিত থাকতে চাই না। আমি মনে করি যে স্যার যেভাবে এই ব্যাপারটাকে এই 2 বর্গের মধ্যে ভাগ করে দেখেছেন, সেটা এই কারণে বাস্তবতার প্রতিনিধিত্ব করে না যে এটা দিয়ে আমরা বাংলাদেশের এই মুহূর্তের বড় দল এবং শাসক দল বিএনপিকে ব্যাখ্যা করতে পারি না। আমরা যদি ধরেই নিই যে পুরো রোলটা প্লে করেছে একদিকে ধর্মভিত্তিক জাতীয়তাবাদী, উগ্র জাতীয়তাবাদী ইত্যাদি 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 এই অংশ, আরেকদিকে হলো ভাষাভিত্তিক জাতীয়তাবাদী এই অংশ, তাহলে এর মধ্যে বিএনপি এবং এখনকার সরকার যারা চালায় তারা কোথায়, এটা আমরা আসলে ব্যাখ্যা করতে পারি না। ফলে এই বিষয়ে স্যার হয়তো এই কথাটাকেই অন্যভাবে টার্ন করতে পারেন, কিংবা স্যার যেটা বুঝিয়েছেন সেটা আমরা যে বুঝতে পারি না তা না, কারণ গত 2 বছর ধরে আমরা প্রত্যেকেই জানি যে 24-এর পরে যে আকাঙ্ক্ষার ভেতর দিয়ে একটা বিপুল পরিমাণ মানুষ গিয়েছিল, সেটা কীভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে সেটা আমরা সবাই জানি। কিন্তু যদি আমরা এইভাবে ব্যাপারটা উপস্থাপন করি এই 2-এর একটা বাইনারি হিসাবে, তাহলে আমার মনে হয় এই সংকটটা হয়। স্যার 2013 সাল থেকে একটা ক্ষণ গণনা করেছেন, এবং এটা খুবই পপুলার, যেহেতু শাহবাগ শাপলা এই বাইনারি তখন তৈরি হয়েছিল, কিন্তু আমি একে ব্যাখ্যা করে থাকি একটা ধারাবাহিক চর্চার পরিণতি হিসেবে বা ম্যানিফেস্টেশন হিসেবে। 2013-কে আমি একটা সূচনা লগ্ন হিসেবে ব্যাখ্যা করি না, আমি মনে করি এই ব্যাখ্যা সমস্যাজনক। আমি এটা দীর্ঘ আলাপ আলোচনা করেছি বিভিন্ন সময় গত অনেক বছর ধরে, যে আমি মনে করি এটা ম্যানিফেস্টেশন, এবং সেই ম্যানিফেস্টেশনের মধ্যে আমি 1992 সালের ঘাতক দালার নির্মূল কমিটি জানার ইমামের নেতৃত্বে যেটা করেছিল, আমি সেটাকেও ইনক্লুড করে থাকি আমার ব্যাখ্যায়। ফলে আমি এটাকে 2013 সালকে আমি সূচনা পর্ব ধরি না, এটাকে একটা চরম ম্যানিফেস্টেশন এই আকারেই আমি ব্যাখ্যা করে থাকি। আমি নিজে এই পুরো ব্যাপারটাকে ব্যাখ্যা করি 1980-র দশকে বিকশিত এক ব্যাপক কনস্ট্রাকশন হিসাবে। আমি খুব ডিটেল করবো না, আমার লেখাপত্রের মধ্যে খুব ডিটেল এসব ব্যাখ্যা আছে। এই 5টা বর্গের আন্ডারে এই কনস্ট্রাকশন ঘটেছিল। বলা বাহুল্য, আমি 1992 সালটাকে গুরুত্বপূর্ণ ধরেছি এই কারণে যে স্যার ওই আমি যে টাইমটাকে ফ্রেমিং করি তারপরেই 1992 সালে তার প্রবন্ধটি লিখেছেন, এবং আমি একটু পরোক্ষভাবে বলে রাখি যে 1980-র দশকে এই 5টা বর্গের আন্ডারে যে অসামান্য সৃষ্টিশীল ঘটনা ঘটেছিল তার স্যার নিজেও তার একটা অংশ, একদম প্র্যাকটিক্যালি তার একটা অংশ। এটা সাংঘাতিক সৃষ্টিশীল ছিল, কিন্তু 5টা বর্গের আন্ডারে ঘটনাটি ঘটেছিল। একটা হলো সেকুলার, একটা হলো প্রগতিশীলতা, একটা হলো বাঙালি জাতীয়তাবাদ, একটা হলো মৌলবাদ বিরোধী তৎপরতা, আর একটা হলো মুক্তিযুদ্ধের চেতনা। এই 5টি বর্গে 1980-র দশকে এই ঘটনাটি ঘটেছিল, এবং এই ঘটনাটি ঘটার মানে আমি এটাকে গুরুত্ব দিতে চাই এই কারণে 1960-এর দশকের বাঙালি জাতীয়তাবাদের যে জনলগ্নতা, যে সৃষ্টিশীলতা, যার পরিণতে মুক্তিযুদ্ধ ঘটেছিল, আমি তার থেকে এই 1980-র দশকে নতুন উত্থিত বাঙালি জাতীয়তাবাদ এবং নতুন যে বাইফার্কেটেড বাংলাদেশের সাংস্কৃতিক রাজনীতি, এটাকে আলাদা করতে চাই। আমি আলাদা করাটা জরুরি মনে করি, এবং মনে করি আলাদা না করতে পারলে বাংলাদেশের বর্তমান পরিস্থিতির সংকটটা আমরা আসলে ডিফাইন করতে পারবো না, ব্যাখ্যা করতে পারবো না, এবং সমাধান প্রস্তাব করতে পারবো না। আমার বিবেচনায় 1980-র দশকে যে নতুন বাঙালি জাতীয়তাবাদী কনস্ট্রাকশন হয়েছিল, এটাকে আমি আমার লেখাপত্রে উগ্র বাঙালি জাতীয়তাবাদ কোট আনকোট এই নামে চিহ্নিত করি 60-এর দশক থেকে আলাদা করার জন্য। এবং এটা দারুণ সৃষ্টিশীল নানান ধরনের কাজ করেছিল, উপন্যাস, গল্প, নাটক ইত্যাদি অনেক কিছু হয়েছিল, কিন্তু একই সঙ্গে এটা একটা বাইফার্কেটেড বাংলাদেশের জাতীয়তাবাদ বলি কিংবা মতাদর্শিক বাইফার্কেশন বলি, এটারও বড় ভিত্তি তৈরি করেছিল। ফলে স্যারের সিদ্ধান্ত এবং 1992 সালে তার যে প্রবন্ধ তিনি এখানে ব্যবহার করেছেন এবং তার সিদ্ধান্তটা একই আছে, সেই সিদ্ধান্তের সঙ্গে আমার বড় ধরনের ভিন্নমত করার কারণ আছে। কারণ তিনি ভাষাভিত্তিক জাতীয়তাবাদ এবং ধর্মভিত্তিক জাতীয়তাবাদ এই দুটোকে আলাদা করতে চান। আমি
মনে করি যে এটা সংকটপূর্ণ এই কারণে যে আমি যদি এই দুই পর্বকে ভাষাভিত্তিক এবং ধর্মভিত্তিক জাতীয়তাবাদ দিয়ে ব্যাখ্যা করেই থাকি, তাহলে আমার চোখ বন্ধ করে ভাষাভিত্তিক জাতীয়তাবাদের দিকে যেতে হবে, কারণ আমি তো ওই দিকে যেতেই পারি না। কিন্তু আমি মনে করি যে আসলে এই ধরনের কোনো সুস্পষ্ট ব্যবধান এবং আলাদা করে চিহ্নিত করার মতো বাস্তবতা 60-এর দশকে ছিল না এবং এখনও নাই। আমি মনে করি এটা আসলে একটা তৈরি করা বাস্তবতা, এটা একটা ইলিউশন। এটা হলো ওই যে স্যার একটা চমৎকার শব্দ ব্যবহার করেছেন না রবীন্দ্রনাথের বরাত দিয়ে, পরিচিত জগতের উপর তুচ্ছতার আবরণ। আমি এটা ব্যবহার করি, আমার দীর্ঘদিন ধরে আমার একটা ইডিওলজিক্যাল পজিশন হলো যে রিয়েল সেকুলার অ্যাকচুয়াল লিভিংয়ের উপর যখন মতাদর্শ আরোপিত হয়, তখনই আসলে এই ঘটনাটা ঘটে যে আমরা প্রকৃত ব্যাপারটাকে এড়িয়ে আমরা মতাদর্শের নামে এই ফারাকটা তৈরি করি। আমার বিবেচনায় স্যার যেটাকে বলছেন কোট আনকোট জেনুইন, আমার বিবেচনায় সেটা হলো আসলে ছদ্ম ফারাক। এই জিনিসটা আসলে এইভাবে কাজ করে না। প্রধানত বাংলাদেশের ইতিহাস ব্যাখ্যার এই বিশেষ অ্যাপিস্টেমোলজি এবং ম্যাথোডোলজির দিক থেকেই আমি মাইক্রো লেভেলে স্যারের কতগুলো সিদ্ধান্তের ব্যাপারে ভিন্ন মত পোষণ করেছি। কিন্তু এটা তো সত্য যে আমরা একটা বাইফার্কেটেড কন্ডিশনের মধ্যে আছি, আমরা একটা একদম বাইনারি অপোজিশনাল কন্ডিশনের মধ্যে আছি। ফেসবুকে এটা অত্যন্ত পরিষ্কার এবং বাস্তবেও আমরা নানান জায়গায় দেখতে পাই। বাংলাদেশ রাষ্ট্রে কিন্তু কখনো এটা এইভাবে ছিল না। আমি আবার বলছি, রাষ্ট্রে বাস্তব জীবনে ইতিহাসে এটা কখনো এইভাবে ছিল না। কিন্তু আমরা মতাদর্শিক যে র্যাটোরিক্যাল উৎপাদন, এই উৎপাদন আমরা তো একটা বাইফার্কেটেড কন্ডিশনের মধ্যে আছি, এটা একটা বাস্তবতা। সেই পরিপ্রেক্ষিতে স্যারের চূড়ান্ত সিদ্ধান্ত নিশ্চয়ই আমরা বলবো যে এটা চমৎকার, এবং তিনি যে সমাধান প্রস্তাব দিয়েছেন সেটাও চমৎকার। তিনি রবীন্দ্রনাথের দ্য নেশন রেনার যে প্রবন্ধটি তিনি অনুবাদ করেছেন, এটা ব্যবহার করেছেন। আমি একটু বিস্মিত হয়েছি, এই প্রবন্ধ আমরা একাডেমিক কারণে পড়ি, এমনও পড়ি, এটা বহুল ব্যবহৃত প্রবন্ধ, কিন্তু তিনি যে অংশটা উদ্ধৃত করেছেন এটা আমি এত চমৎকারভাবে কখনোই খেয়াল করি না। দুটো অংশ, যে আপনি যদি জাতি হতে চান আপনার কাছে কি লাগবে? আপনার কাছে লাগবে যৌথ অতীত স্মৃতি, আর কি লাগবে? বর্তমানের সম্মতি যে আমরা একত্রে থাকতে চাই, আইসো আমরা একত্রে থাকি। এই তো, এই যে একটা চমৎকার জিনিস যেটা আমি অন্য আদারওয়াইজ এমনি ব্যবহার করি আমার কথাবার্তায়, কিন্তু এটা যে নেশন কি এই প্রবন্ধের মধ্যে আছে এটা আমি আগে কখনো খেয়াল করি না। আমি স্যারকে বিশেষভাবে ধন্যবাদ জানাই এই ব্যাপারটা সামনে আনার জন্য। এবং এই পদ্ধতিতেই তিনি কি করেছেন, প্রস্তাবটা করেছেন অসাধারণ। আবার তিনি ইউসুফ জুলেখাকে এটার সঙ্গে একটা অসামান্য ব্যাখ্যার মধ্য দিয়ে সমন্বিত করেছেন। সেই সমন্বয়টা কি? সমন্বয়টা হলো তিনি ইউসুফ জুলেখার যে প্রেম, তার মধ্যে তিনি দেখেছেন সম্মতি। তিনি একই সঙ্গে তিনি বিধু প্রবার অংশটিকে, এই ব্যাখ্যাটিও অনেকেই করে থাকেন এবং খুব ইম্পর্টেন্ট, বিধু প্রবার অংশটিকে প্রায়োরিটাইজ করে ইম্পর্টেন্স দিয়ে তিনি দেখিয়েছেন যে আসলে অন্য মতের সঙ্গে সহাবস্থানের একটা ব্যাপার ইসলামিকেট সুলতানি যুগে ছিল, এবং তার অন্যতম সাংস্কৃতিক প্রোডাকশন হিসেবে ইউসুফ জুলেখা তাকে রিপ্রেজেন্ট করে। এবং আজকের দিনে আমরা যে অসামান্য সব সংকটের মধ্যে আছি, আমরা যে কালান্তক সব সংকটের মধ্যে আছি, যে সংকটের প্রধান পরিণতি বাংলাদেশের রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত না হওয়া, সেই সংকটের মধ্যে ওই ইসলামিকেট সুলতানি যুগের অভিজ্ঞতা এবং তার অসাধারণ সাংস্কৃতিক উৎপাদন হিসেবে ইউসুফ জুলেখা নাট্যগীত আমাদের জন্য একটা দিক নির্দেশক হতে পারে। এই অসামান্য প্রস্তাবনার জন্য আমি স্যারকে ধন্যবাদ জানাই। আসলে ধন্যবাদ নয়, আমি কৃতজ্ঞতা জানাই, এবং আশা করি এই প্রবন্ধ প্রকৃত প্রস্তাবে চর্চিত হবে। এই প্রবন্ধ এবং এই স্ট্রাকচার প্রকৃতপক্ষে প্রস্তাবে বাংলাদেশে চর্চিত হবে। আমাকে শোনার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি।